নমস্কার বন্ধুরা, লাইট হাউস থিঙ্ক ডিফারেন্টের উদ্যোগে লাইট হাউস অডিও বুক ফর ব্লাইন্ড এই ইউটিউব চ্যানেলে বাংলা গল্পের যে শারদ উপহারের ডালি সাজানো হয়েছে তাতে প্রতিদিন একটি করে ভিন্ন স্বাদের গল্প পাঠ করা হয়ে থাকে। আমাদের আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ইস্কাপন। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম বীরভূম জেলার লাভপুরে 1898 সালের 23শে অগস্ট। ছাত্রজীবনে রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। আরোগ্য উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি, গণদেবতার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান। এছাড়াও রবীন্দ্র পুরস্কার পান পদ্মশ্রী ও পদ্মভূষণ। 1971 সালের 14 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। ইস্কাপন গল্পটি পাঠ করেছেন শ্রী অমিত চক্রবর্তী। অমিত চক্রবর্তী নামটি উচ্চারণের জগতে এক বিশিষ্ট নাম। কর্মসূত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পদস্থ কর্মী, আর কাজের বাইরে তিনি কবি, আবৃত্তিকার, বাচিক শিল্পী, নাট্যকর্মী ও আরও কত কী। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 3 বন্ধুর কবিতা। এরপর এ পর্যন্ত 15টি কাব্যগ্রন্থ এবং কবিতা বিষয়ে 3টি ই-বুক প্রকাশিত। তিনি নিজে কণ্ঠ দিয়েছেন অসংখ্য কবিতা ও শ্রুতি নাটকে, আর তার কবিতা নিয়ে 9 জন বিশিষ্ট আবৃত্তিকারের উচ্চারণে প্রকাশিত হয়েছে অমিত কথা 2019 সালে। বহু পুরস্কারে সম্মানিত রয়েছেন প্রবজ্জা পত্রিকার সম্পাদক মণ্ডলীতে আর যাদবপুর রম্মানী নাট্যদলের সদস্য অভিনেতা হিসেবে। শুনুন আজকের গল্প ইস্কাপন। ইস্কাতন অর্থাৎ ইস্কাপন কোনো মানুষের নাম হয় না, কিন্তু চকচকে কালো রং আর চাকা মতো মুখের ঢং, এই দুটোর জন্যে ওর ইস্কাপন নামটা মনে হয় না যে অসঙ্গত। বরং ইস্কাতন বলে ডাকলে ও যখন সামনে আসে তখন মনে হয়, বাহ, চমৎকার মিলিয়ে নাম রাখা হয়েছে তো। যে নাম দিয়েছিল তার রসবোধের এবং সেই বোধ প্রকাশের শক্তির তারিফ করতে হয় মনে মনে। কিন্তু সে রসিকজন যে কে, সে আজ কেউ বলতে পারে না। ইস্কাপনের বয়সই হলো 40-এর ওপর। ছেলেবেলা থেকেই সে ইস্কাপন। ওই এক এবং অদ্বিতীয় নামেই সে পৃথিবীতে পরিচিত। তার বন্ধুবান্ধবে বলে ইস্কাতন। থানার স্থানীয় ইতিহাসের যে পাকা খাতা, তাতেও লেখা আছে ইস্কাপন। পিতা অজ্ঞাত, জাতি অজ্ঞাত, নিবাস অজ্ঞাত। ভীষণ প্রকৃতির লোক, কথায় কথায় মারপিট করে, দুর্দান্ত মাতাল, বেশ্যাসক্ত, চোর। স্থানীয় সাহরা গ্যাং মানে ডাকাতের দলের সঙ্গেও যোগাযোগ আছে বলিয়া সন্দেহ করা হয়। অন্তত এই গ্যাং এখান হইতে 40 মাইল দূরবর্তী সদর থানার এলাকাভুক্ত তারাপুর গ্রামে যে ডাকাতি করিয়াছিল, সেই ডাকাতিতে মোটর বাস ব্যবহারের যে অসমর্থিত প্রমাণ পাওয়া গিয়াছিল, তাহাতে ইস্কাপন যুক্ত ছিল। মোটর বাসের ক্লিনার সে, লাইসেন্স না থাকিলেও ড্রাইভিং জানে। সন্দেহ হয় সেই মোটর বাস ড্রাইভ করিয়াছিল। 1350 সালের জ্যৈষ্ঠ মাস। ইস্কাপন জেল থেকে বেরিয়ে এলো প্রায় 8 মাস পর। 1349-এর সপ্তমী পূজার দিন দুপুরবেলা থেকে যে কাল ঝড় আরম্ভ হয়েছিল, সেই ঝড়ের রাত্রে
ইস্কাপন বেরিয়েছিল চুরি করতে। অবশ্য তখন কি কেউ বুঝেছিল যে ঝড় নয়, প্রলয়, বাদলা, আকাশ জোড়া মেঘের অন্ধকার, রিমিঝিমি বৃষ্টি, তার সঙ্গে বুনো সুরের মতো গোঁ গোঁ করে বাতাসের দমকা। চুরির পক্ষে এমন রাত্রি আর হয় না। তার উপর পটলির মুখ ভার। দোকানে সে কি একটা শাড়ি দেখে এসেছিল, দাম তার 20 টাকা। সেখানা নইলে তার মন উঠছিল না কিছুতেই। কাপড়খানা অবশ্য বাহারের কাপড়। যে জিনিস ইস্কাপনের খুব ভালো লাগে সে জিনিসকে সে বলে মনমোহিনী। কাপড়খানা মনমোহিনী বটে। মদের নেশায় শরীরে মনে বেশ চঞ্চনে ভাব এসেছিল। সে হঠাৎ উঠে গান ধরেছিল, ও আমার ঘেঁটুনির মন হলো ভারী, নতুন কাপড় লইলে যাবে না শ্বশুর বাড়ি। আচ্ছা, চললাম আমি, একটুকুন হাস দেখি। পটলিও ফিক করে হেসে ফেলেছিল। ইস্কাপন কাজ ঠিক সেরেছিল। 2 ক্রোশ দূরের মণিচন্দ্রের বাড়ি ঢুকে ঠিক হাতবাক্সটি নিয়ে বেরিয়ে এসেছিল। ধরা পড়বার কোনো ভয় ছিল না। কিন্তু তখন বুনো শুয়োর শেলেদা বাঘ হয়ে উঠেছে। ঝড় তখন মেতেছে, একা পবন তখন 49 ধারায় বইছে। জলের জোরও বেড়েছে, গায়ে লাগছে যেন ঝাঁকে ঝাঁকে সূচ এসে বিঁধছে। খানিকটা আসতেই হাড়ের ভেতর পর্যন্ত কনকনিয়ে উঠেছিল। একটু বিশ্রামের জন্যে সে গিয়ে দাঁড়িয়েছিল একটা গাছের তলায়। কয়েক মুহূর্ত পরেই মড়মড় করে ভেঙে পড়ল একটা ডাল। সেটা চাপা পড়লে ইস্কাপন তুরুপ হয়ে যেত, মরেই যেত সে। কিন্তু ভাগ্য ভালো, সরাসরি গোড়া চাপা না পড়ে পত্রপল্লব বহুল ডগার দিকটার ঝাপটা খেয়ে উপুড় হয়ে পড়ে গিয়ে পাতা চাপা পড়েছিল। আসলে মণিচন্দ্রের কপালটাই পাতা চাপা, আর ইস্কাপনের কপালটা যাকে বলে পাথর চাপা। তাই সকালেই সেই দুর্যোগের মধ্যেও থানায় খবর দিতে যাবার পথেই মণি ফিরে পেলে তার বাক্স, আর পাতা চাপা পড়ে বেঁচে ইস্কাপন পড়ল ধরা। অতঃপর পুলিশের হেফাজতের মধ্যে জেল হাসপাতাল, সে প্রায় মাসখানেকের ওপর। তারপর বিচার, তারপর 6 মাস জেল। জেল মন্দ জায়গা নয়, শরীর সারে। কিন্তু প্রথমেই ওই যে হাসপাতালে 1 মাস পড়েছিল, তাতেই ইস্কাপনকে ভেঙে দিয়েছিল। তবুও সে মনে মনে ভাগ্যকে মানে যে ভাগ্যে ওই হাসপাতালে এসে পড়েছিল সে। তা না হলে পটলি হয়তো শাড়ি পরত, কিন্তু তাকে পটল তুলতে হতো অবধারিত। যাক, সে ভাঙা শরীর আর তার জোড়া লাগল না। কাঁধের হাড়গুলো উঁচু হয়ে উঠে পড়েছে। চাকা মুখের পুরন্ত গালও চড়িয়ে যেন ভেঙে দিয়েছে। জেলে গোপনে বহু কষ্টে সংগ্রহ করা ভাঙা আয়নার টুকরোয় নিজের চেহারা দেখে সে আপন মনেই দুঃখের হাসি হেসে রসিকতা করে যা বলতো, তাই বললে সে গায়ে পা দিয়েই। সে গায়ে ঢুকছে, আর নোটন চৌকিদার বেরুচ্ছে। নোটনের পেছনে ইউনিয়ন বোর্ডের সেক্রেটারি বাবু। নোটন তাকে দেখে অবাক হয়ে গেল। ইস্কাতার, আহা, এ কি চেহারা হয়েছে রে! ইস্কাপন হেসে বললে, ভেঙে চিড়িতন করে দিয়েছে ভাই। তারপরে তোমাদের সব ভালো তো? সেক্রেটারি বাবু ভালো আছেন? সেক্রেটারি সংক্ষেপে জবাব দিয়ে এগিয়ে গেল।
চৈত্রে বছর শেষ হয়েছে, বাকি ট্যাক্স অস্থাবর করে আদায়ের পালা। মেজাজটা তার রুক্ষ হয়েই আছে। তার উপর কোথা থেকে এলো ব্যাটার চোর। ব্যাটার মুখ দেখে যাত্রার ফলে যে কি আছে কপালে কে জানে। আবার ওর ট্যাক্স আদায়েরও হ্যাঙ্গামা বাড়ল। জেলে ছিল, পড়েছিল ভাঙা ফুটো ঘরখানা, স্বচ্ছন্দে রেহাই পড়ত ব্যাটার ট্যাক্স অনুপস্থিতির অজুহাতে। ব্যাটা এলো ঠিক সময়টিতে। এইবার যেতে হবে ওর দরজা ছাড়াতে। তার ওপর চোর ফিরল, হাঙ্গামা বাড়ল। নোটন পিছিয়েই ছিল ইচ্ছে করে। সেক্রেটারি ডাকলে, আরে নোটনা। এই যাই আজ্ঞে। যেতে যেতেই সে অকৃত্রিম দুঃখের সঙ্গে মৃদুস্বরে বললে, পটলি মরে গিয়েছে রে। মরে গিয়েছে? হ্যাঁ, বড় কষ্ট পেয়ে। সেক্রেটারি ডাকলে, নোটনা। এই যে আজ্ঞে, ঘা হয়েছিল, দুষি ঘা। নোটনা। নতুন আর দাঁড়াতে পারলে না, ছুটে যেতে হলো তাকে। ইস্কাপন দাঁড়িয়েই রইল। পটলি মরে গেছে, সর্বাঙ্গে ঘা হয়ে, দূষিত ঘা হয়ে মরে গেছে। হঠাৎ তার কানে এলো সেক্রেটারি নতুনকে বলছে, ও বেটাও জেলে মরলে যে ভালো হতো। অন্য সময় হলে ইস্কাপন গর্জন করে উঠত, কিন্তু আজ তার মুখে কোনো কথা ফুটল না। পটলির মৃত্যুর দুঃখের ওপরেও সে আরও দুঃখ পেলে। সে মরে গেলে ভালো হতো। ইস্কাপনের যেন কিছুক্ষণের জন্য হুঁশ রইল না। গ্রামে ঢুকতেই এমন দুঃসংবাদ, আর এই দুঃখ পেয়ে মন তার কেমন হয়ে গেল। পটলি মরে গিয়েছে, তবে কার কাছে গিয়ে সে দাঁড়াবে? এতটা পথ সে কেবল পটলির কথাই ভাবতে ভাবতে আসছে। নানা রকম ভাবনা। জেল থেকে বেরিয়েই মনে হয়েছিল তার, পটলি তার জন্য ভেবে তার অভাবে না খেতে পেয়ে রোগা হয়ে গিয়েছে। যে কখানা সোনার উপর টুকরো তার গায়ে ছিল, তার আর কিছুই নাই। পরনে ছেঁড়া ময়লা কাপড়, মুখে হাসি নাই। তার চোখের তারা দুটি আগে সেই যে নাচুনে কালো ফড়িংয়ের মতো নাচত, তার নাচে না। তার বদলে চোখের তারা দুটো হয়ে গেছে মরা ফড়িংয়ের মতো। ইস্কাপনকে দেখে সে ঝরঝর করে কাঁদবে। কিছুক্ষণ পর নিজেই সে হেসে আপন মনে বলেছিল, "হাহ।" বারবার ঘাড় নেড়েছিল অস্বীকারের ভঙ্গিতে। পটলি তো, সেই পটলি, যে পথ চলে হেলে দুলে, যেন নেচে চলে, যে কথা কয় পিচ কেটে, মানুষের মনকে কেটে যেন খান খান করে দেয়, হাসতে গিয়ে যে ভেঙে পড়ে অতি বাড়ন্ত লতার মতো। ভালো ছাড়া মুখে যার কিছু রোচে না, পছন্দ না হলে যত আদর করে দেওয়া হোক না, সোনার জিনিসও যে পায়ে লাথি মেরে ফেলে দেয়, সেই পটলি। সে নাকি তার জন্যে বসে আছে। হ্যাঁ, সে আবার কারো সঙ্গে জুটে গিয়েছে। জুটবার লোকের তো অভাব নাই। তার বাড়ির পাশে বাবু ভাই থেকে আরম্ভ করে কতজনই না ঘুর ঘুর করত। কেবল তার অস্ত্র, সেই মোটরের স্টার্টার লোহার ডান্ডাটার ভয়েই ঘুর ঘুর করেও কেউ কিচ্ছু করতে পারেনি। চোখ দুটো তার জ্বলে উঠেছিল। ফের ফিন ওই ডান্ডা ধরবে সে, কুছ পরোয়া নাই। যার কাছেই থাক না পটলি, একটি পাঁট খাঁটি খেয়ে ডান্ডা ঘুরিয়ে সে গিয়ে হাজির হবে। যে মরদি হোক ভাগে ভালো, না হলে মারবে ডান্ডা। পটলির চুলের মুঠি ধরে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গিয়েছিল গাঁয়ের বাউলদের কাছে শোনা একখানা গান,
কেসে ধরে নিয়ে যাবে, মিনতি কাহিনী শুনবে না। সেই পুটলি মরে গিয়েছে, দুষি ঘা হয়ে মরে গিয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। দুষি ঘায়ের আর আশ্চর্য কি? সে ছিল না, পেটের দায়ে পাপ করেছিল, না করেই বা খেত কি করে সে? জ্যৈষ্ঠ মাসের রোদ চঞ্চনে হয়ে উঠেছে, চারিপাশের মাঠ খাঁ খাঁ করছে, আকাশ থেকে মাটি পর্যন্ত সব ঘোলাটে হয়ে গিয়েছে মনে হচ্ছে। বৈশাখ মাস থেকে জল নাই, মাঠে বীজ ধান পড়ে নাই। ইস্কাপনের শরীর জ্বলে যাচ্ছে যেন, চটচটে ঘামে সর্বাঙ্গ চটচটে হয়ে উঠছে। সে আবার পা বাড়ালে গাঁয়ের দিকে। যাগ্গে, পটলি মরেছে কথা দুঃখেরই বটে, কিন্তু কি করবে সে? সেই যদি সেই রাত্রে গাছ চাপা পড়ে মরত, হাসপাতালেই যদি রোগ হয়ে মরত, কি হতো? পটলি তাহলে তো সঙ্গে সঙ্গেই সাঙ্গা করত। পটলি গিয়েছে, ঝিঙে আছে, উচ্ছে আছে, আবার কাউকে নিয়ে ঘর বাঁধবে সে। বাঁচতে যখন হবে তখন আর কি করবে? খেতেও হবে, ঘরও বাঁধতে হবে, চাকরিও করতে হবে, সবই করতে হবে। এবার সে মোটর চালানোর লাইসেন্স নেবে। হয়তো দেবে না পুলিশ সাহেব, না দেয় তাতেই বা কি? ক্ষিতীশের মোটর ট্যাক্সিতে তো বাঁধা চাকরি তার। গাঁ থেকে বেরিয়েই ক্ষিতীশ তাকে স্টিয়ারিং ছেড়ে দিয়ে পাশে বসে ঘুমোবে, সে ছাড়বে গাড়ি। গোঁ গোঁ করে ছুটবে গাড়ি, পায়ের রোঁয়াগুলো ঝলসে, জলের অভাবে মরা বীজ ধানের চারার মতো শুকিয়ে খসে যাবে। রেডিয়েটারের ভেতর জল ফুটবে টকবক করে, পিছনে উড়বে ধুলো, পাশের গাছপালা ছুটবে উল্টো বাগে, পাশের দূরের গাঁগুলো ঘুরবে আস্তে আস্তে পাক দিয়ে। এই কল্পনার ফলে অকস্মাৎ একটা সজীবতার প্রবাহ বয়ে গেল ইস্কাপনের সমস্ত শরীরে, মনেও বয়ে গেল। তার চলার গতি দ্রুত হলো আপনা থেকেই। কয়েক পা গিয়েই কিন্তু সে থমকে দাঁড়ালো। পিছন ফিরে চাইলে যে পথে চলে গেছে সেক্রেটারি আর নোটন, সেই দিকে। তাদের আর দেখা যাচ্ছে না, তবু তার চোখ দুটো যেন দপদপ করে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে বললে, শালা! বললে ওই সেক্রেটারিকে। বলবে না? কি দোষ তার? ইস্কাপন সেক্রেটারির কি ক্ষতি করেছে যে এত বড় কথাটা সে বললে? জেলের মধ্যে সে মরে গেলেই ভালো হতো। কই, সেক্রেটারিকে দেখে তার তো মনে হয় নাই এই 8 মাসের মধ্যে সেক্রেটারি মরে গেলে ভালো হতো। ইস্কাপনের চোখে হঠাৎ জল এসে গেল। ঘরখানা শুধু নামেই দাঁড়িয়ে আছে, চালে এক মুঠা খড় নাই, বাঁশ বাখারিগুলোর অর্ধেক আছে অর্ধেক নাই, দেওয়ালের একটা দিক গোটাই পড়ে গিয়েছে, বাকি 3 দিকেরও 6 আনা 10 আনা অবস্থা। 10 আনা আছে। দরজাটা ভেঙে পড়ে আছে দাওয়ার ওপর, মাটি চাপা পড়ে আছে। ইস্কাপন একটু আশ্চর্য হয়ে গেল। এমন বেশি মাটি কিছু চাপা পড়ে নাই, তবু দরজা জোড়াটা থাকলো কি করে? হঠাৎ তার হাসি পেল। দরজাটাকে চাপা দিয়েছে যে মাটিটা, সেই মাটির ঢিপিতে একটা গর্ত, গর্তের মুখে একটা গোখরো সাপের খোলস। হরি হরি, ওই জন্য সাপটাকে দেখতে না পেলেও সাপটাকে তার ভালো লাগলো। ভালো সাপ, বেশ সাপ। সাপটাকে সে মারবে না, তাড়িয়ে দিলেই হবে।
ঘরদোর পরিষ্কার করে থাকতে আরম্ভ করলেই ও পালাবে, আর দরজার মাটি খুঁড়তে গেলেই যদি বেরিয়ে পড়ে তবে সঙ্গে সঙ্গেই পালিয়ে যাবে। হঠাৎ মনে হলো কালীমায়ের ডোম দেবাংশী যেমন একটা গোখরো পুষেছে, তেমনি করে সাপটাকে ধরিয়ে ওর বিষ দাঁত ভেঙে ওটাকে পুষলে কেমন হয়। এই ইস্কাপন! কে? ইস্কাপন ঘুরে দেখলে তার জমিদারের লোক। জমিদার মানে এই খানিকটা জমিরই মালিক, শুধু গেরস্থ ভদ্রলোক। তারই গরুর রাখালটা এসে দাঁড়িয়েছে। ইস্কাপন বললে, কি? বাবু বললে তোমার ঘর বাবু অন্য লোককে দিয়ে দিয়েছে, এ ঘরে তুমি ঢুকো না। দিয়ে দিয়েছে? অন্য লোককে? ঢুকবো না ঘরে আমি? হ্যাঁ, তাই বলে দিল বাবু। ইস্কাপন হতবুদ্ধির মতো কিছুক্ষণ রাখালটার দিকে চেয়ে রইল, তারপর হঠাৎ বলে উঠল, শালা শুয়োরের বাচ্চা, কি বললি? আমার বাড়ি আমি ঢুকবো না? লোকটা পিছু হাঁটতে শুরু করলে। ওই, তা আমি কি করব? বাবু বলে দিলে যে তোমাকে বলতে। বাবু? ওরে শালা, তুই এলি কেন? তোমার নেতার মেরে তবে আমার অন্য কাজ। আমার ঘর, শুয়োরের বাচ্চা, ছোট লোকের কুত্তা! লোকটা ততক্ষণে পিছন ফিরে বোঁ বোঁ শব্দে ছুটতে আরম্ভ করেছে। আগেকার কাল হলে এই দৃশ্য দেখে ইস্কাপন হো হো করে হাসত, কিন্তু আজ আর তার হাসি এলো না। রাগে মাথাটা যেন ফেটে যাচ্ছে মনে হচ্ছে। সে ছিল জেলে বন্দি হয়ে, তার এই অসময়ে তার ঘর, কত যত্ন করে সে ঘরখানি করেছিল, সেই ঘর তার অন্য লোককে দিয়ে দিয়েছে। ইস্কাপন কুড়িয়ে নিলে একটা মাটির ঢেলা, ছুড়ল বোঁ করে পলায়ন পর রাখালটার দিকে। কিন্তু রাখালটার ভাগ্য ভালো, লাগলো না তাকে। কিছুক্ষণ রাগে গুম হয়ে সে সেইখানে বসে রইল। তারপর উঠে চলল ক্ষিতীশের সন্ধানে। বেলা অনেক হয়েছে, খিদে পেয়েছে, রৌদ্রের মধ্যে যেন আগুনের আঁচ খেলে যাচ্ছে। ইস্কাপনের মনে হলো এসব যেন একা তার উপর অত্যাচার করবার জন্য হচ্ছে। এ রৌদ্রের এই আগুনের ঝলক, এও তাকে দগ্ধাভার জন্যে। সেক্রেটারি তাকে বিনা কারণে বলে লোকটা মরেনি কেন? জমিদার তার বাড়ি কেড়ে নিয়েছে, গাঁয়ের মাটি তার পায়ের তলায় তেতে জ্বলন্ত আঙার হয়ে উঠেছে, বাতাসে আগুনের আঁচ এসে তাকে দগ্ধাচ্ছে। ক্ষিতীশের বাড়ি বন্ধ, মোটরের গ্যারাজটা ফাঁকা। ক্ষিতীশ নাই। যুদ্ধের জন্য পেট্রোল পাওয়া যায় না, ট্যাক্সি চালানো বন্ধ হয়ে গিয়েছে। ট্যাক্সি বিক্রি করে ক্ষিতীশ চলে গিয়েছে এখান থেকে। ইস্কাপন বসে পড়ল। তার চোখের সামনে সত্যিই পৃথিবী খাঁ খাঁ করছে। আকাশ থেকে মাটি পর্যন্ত সব ধোঁয়া, সব ধোঁয়া। আপনার কাছের খুঁটে কয়েকটা টাকা ছিল, সেইটাতে সে হাত দিয়ে দেখলে জেল গেটে জমা ছিল টাকা কটা। হ্যাঁ, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠল। বাজারে এসে কেষ্ট মোদকের দোকানে দাঁড়ালো। ভালো আছেন মোদক মশাই? কে? ইস্কাতন লাগছে? হ্যাঁ গো। এলি কবে? আজই? বেশ বেশ। কিছুক্ষণ চুপ করে থেকে কেষ্টমোদক বললে, তারপর? এই চিড়ে আর মিষ্টি দেন দেখি। ধারে দিতে পারবো না কিন্তু। কাছার খুঁট খুলে একটা টাকা বার করে ইস্কাপন আগেই ফেলে দিলে, বললে, দুয়ানার চিড়ে, দুয়ানার মিষ্টি। এ কি? দুয়ানার চিড়ে গো, দুয়ানার! ওই কটি কি দিচ্ছেন? মোদক হেসে বললে, এই দুয়ানার চিড়ে।
ইস্কাপনের চোখ দুটো বড় হয়ে উঠল। দুয়ানার চিড়ে? গলায় ছুরি দেন কেনে তার চেয়ে? মোদক দুয়ানার দুটি বড় মার্বেলের মতো রসগোল্লা ঠোঙায় ফেলে দিয়ে বললে, ধানের দর 15 টাকা, চালের 25 টাকা, 1 পয়সার মিষ্টির দাম 4 পয়সা হয়েছে, এই দেখ। ইস্কাপনের আর সহ্য হলো না। সে ঠোঙা শুদ্ধ চিঁড়ে রসগোল্লা ছড়িয়ে ফেলে দিয়ে বললে, তার চেয়ে 1 টাকার আপিং খেয়ে মরব। ঘটনাটা হাস্যকর, তবুও কেষ্টমোদক অপ্রতিভ হয়ে গেল। বললে, আমরা কি করব বল? তোমরা কি করবে সে ইস্কাপন জানে না। সে জানে এ অত্যাচার। তার পটলি মরেছে, ঘর কেড়ে নিয়েছে জমিদার, ট্যাক্সি বন্ধ হয়েছে, ইস্কাপনের কাজ গিয়েছে, 4 আনার খাবারে পেটের একটা কোণও ভরবে না ইস্কাপনের এ অত্যাচার। তার ইচ্ছে হচ্ছে মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলে, কেষ্টময়রার মাথাটা ভেঙে দেয় দেওয়ালের সঙ্গে ঠুকে। আরে ইস্কাপনওয়া! থানার কনস্টেবল রুক্ষ দৃষ্টিতে চেয়েই সে বলল, কি? সাধারণ চোর ডাকাতের মতো সে থানা পুলিশকে ভয় করে না। চল, দারোগা বাবু বলাইছেন তোকে। এখন আমি যেতে লাগবো, যাও, বলে সে হন হন করে চলতে আরম্ভ করল। কিছু দূর গিয়েই সে ফিরল। চলো, তোমার দারোগাই কি বলছে দেখি, চলো। দারোগা বললে, কবে ফিরলি? আজই। কোথায় উঠেছিস? ঘর ভেঙে গিয়েছে, পটলি মরে গিয়েছে, খিতিস নাই, পথেই ঘুরছি এখন। তারপর? এ প্রশ্নের উত্তরে ইস্কাপন বলল, খিদেতে পেট জ্বলে গেল, খেতে দেন মশাই। দারোগা অবাক হয়ে গেল। ইস্কাপন বললে, 4 আনা চিঁড়ে মিষ্টি কিনে রেগে ফেলে দিলাম, এই এই 1 মুঠো চিঁড়ে আর এইটুকুন 2 মিষ্টি। চোখে তার জল এলো। দারোগা 4টি মুড়ি আর 1 টুকরো পাটালি তাকে দিলে। বললে, বিকেলে বরং লঙ্গরখানায় যাস, সেখানে খেতে পাবি। লঙ্গরখানা? ইস্কাপন অবাক হয়ে গেল। দারোগা বললে, কোথায় থাকবি, কি করবি, খবর দিয়ে যাস বাপু। তারপর বললে, তুই শহরে টহরে চলে যা না রে, মোটরের কাজ জানিস, চাকরি যা হোক মিলবেই। এখানে থাকলেই তো হাঙ্গামা করবি, আর অভ্যেসে না করলেও পেটের জ্বালাতেও চুরি করতে বাধ্য হবি। লঙ্গরখানা দেখে শুনে ইস্কাপন অবাক হয়ে গেল। সারি সারি বসে গেছে সব, মেয়ে পুরুষ, ছেলে বুড়ো জোয়ান। যাকে আগে এখানে বলতো কাঙালি ভোজন, লঙ্গরখানা তাই। তবু তার সঙ্গে অনেক তফাৎ। কেউ কারো দিকে তাকায় না। জোয়ান ছেলে পর্যন্ত জোয়ান মেয়ের দিকে চাইতে ভুলে গিয়েছে। পাঁজরার হাড় বেরিয়ে গিয়েছে, চোয়ালের হাড় উঠেছে উঁচু হয়ে, পেট জ্বলে গিয়েছে। জোয়ান ছেলে যে চোখের রঙের ঘোরে যুবতী মেয়ের দিকে তাকায়, সে রঙই মুছে গিয়েছে চোখ থেকে, ঘোলা হলদে চোখ। ইস্কাপনের নিজেরই চাইতে মনে থাকলো না। দুহাতা চালে ডালে ঘাঁটা জোলো খিচুড়ি, জেলের লপসি এর চেয়ে ঢের ভালো। খানিকটা শাক পাতায় আর একটা কিম্ভূত কিমাকার বস্তু। তবু পেটের জ্বালায় তাই খেয়ে সে উঠে পড়ল। এর চেয়ে মরে যাওয়া ভালো, 1000 বার ভালো। তার হাড়ের ভেতর পর্যন্ত জ্বলছে যেন, মরে হাড় জুড়োয়। কথাটা সে শুনেছিল, আজ সে খুব ভালো করে বুঝতে পারলে কথাটা। ইস্কাপন কাকা? কে? 3টে ছেলে, একটার বয়স 8, একটার 5, একটা 3 কি 4। অদূরে দাঁড়িয়ে একটা বছর 15 বয়সের মেয়ে, মোটা ডিগডিগে পেট, বুকের পাঁজরাগুলো ঝিরঝির করছে, ঘোলা চোখ, রুখু চুল।
চৈতন হাড়ির ছেলে সব। ওই মেয়েটা চৈতনের বেটার বউ। চৈতন হাড়িকে ইস্কাপন দাদা বলতো। চৈতনও চোর ছিল। দুজনের মধ্যে ভালোবাসাও ছিল খুব। 2 ক্রোশ দূরে চৈতনের বাড়ি। রে, তোরা হেটা কেনে রে? খেতে আইছি। তুমি কবে এলে কাকা? খেতে এসেছিস এইখানে, এই পিণ্ডি? ইস্কাপন অবাক হয়ে গেল। চৈতন নামজাদা চোর। তাছাড়া ইদানিং তো তার ঘরেই দল বেঁধে উঠেছিল। চৈতনের 6 ছেলে, বড়টা মেজোটা ডাগর, বড়টার বউ ওই মেয়েটা। 2 ছেলে নিয়ে চৈতন রাত্রে বের হতো। বাবা মরে গেইছে কাকা। চৈতনদা মরেছে? মা মরেছে, দাদা মরেছে, মধ্যম মরেছে, গোসাই চলে গিয়েছে কোথা। হায় ভগবান, বলছে কি? শূরবীর চৈতন, তার ছেলে কিসে মলো? কবে মলো? এবার বউটা এগিয়ে এলো। বউটার চেহারাও যেন একখানা কাঁটার মতো। দেখে শরীর শিউরে ওঠে। অথচ চমৎকার দেখতে ছিল বউটা। হৃষ্টপুষ্ট মেয়েটা 1 হাত ঘোমটা টেনে ঘুরঘুর করে বেড়াতো। ভারী ভালো লাগতো। ঘোমটার মধ্য দিয়ে চোখে চোখ পড়লেই ফিকফিক করে হাসত। চৈতনের স্ত্রী পুত্রবধূকে এর জন্য গাল দিত। মর মুখ পড়েই কালামুখী, দেখো না সে আমার, দেবো নোড়ায় ঠুকে দাঁত ভেঙে। চৈতনের ছেলে গর্জাত, নেকড়ে বাঘের মতো, বলতো, টুটি ছিঁড়ে দেবো একদিন। চৈতন বলতো, ও কি বদ স্বভাব। চৈতনের ছেলে ইস্কাপনকে কাকা বলতো, তবুও ইস্কাপনের মনে হতো। আজ কিন্তু ইস্কাপনের সমস্ত ভেতরটা ঘিন ঘিন করে উঠল ওকে দেখে। মেয়েটার মুখে আর সে ঘোমটাও নেই, সে হাসিও নেই। সে বললে, গোষ্ঠী শুদ্ধ কলেরা হয়েছিল, আমরা বাঁচলাম, তারা মরে গিয়েছে, সে যোজনা পালিয়েছে। বড় ছেলেটা বললে, এইখানে খাই আমরা। কিছুক্ষণ চুপ করে থেকে ইস্কাপন মোদকের দোকানে টাকা ভাঙানি পয়সা থেকে আধুলিটা বের করে ছেলেটার হাতে দিয়ে বললে, বাড়ি যা। বলেই সে চলতে আরম্ভ করলে। কিছু দূর এসে হঠাৎ তার মনে হলো পিছনে ছেলেগুলো এখনো কথা বলছে। পিছন ফিরে দেখলে সত্যই তাই। সে দাঁড়ালো। তোরা বাড়ি গেলি না? তারা পরস্পরের মুখের দিকে চাইলে। বউটা দূরে দাঁড়িয়ে আছে। সন্ধে হয়ে গেল যে। বড় ছেলেটা বললে, যাব না বাড়ি। মেজোটা বলে উঠল, তুমি আইছো এইবার, তোমার কাছেই থাকবো কাকা। ইস্কাপনের সর্বাঙ্গ চলে গেল। তার নিজের আশ্রয় নাই, কাজ নাই, তার দিন কাটছে ওই ভিক্ষের পিণ্ডি খেয়ে। তার উপর রোঁয়া ওঠা কুকুরের বাচ্চার মতো 3-3টে ছেলে, ওই ওই কদর্য কুৎসিত একটা মেয়ে তার সঙ্গে জুটতে চায়। নিজেরই ওপর তার রাগ হয়ে গেল। সে ওই আধুলিটা দিয়েই নিজের সর্বনাশ করেছে। ওরা ভেবেছে ওদের ওপর তার অনেক মায়া, ওরা ভেবেছে ইস্কাপনের অনেক পয়সা। সে বলে উঠল, আমার বাড়ির ধার মারাবে তো খুন করব তোমাদিকে। অত্যন্ত অশ্লীল গাল দিল ওই কঙ্কাল ছাড় বউটাকে। বেরো, বেরো, বেরো। অনেকক্ষণ ঘুরে কোথায় রাত্রে শুয়ে থাকবে স্থির করতে পারলে না। স্টেশনে গিয়েছিল। গরমের দিন, প্ল্যাটফর্ম বেশ আরামের জায়গা, সেখানে ভালো লাগেনি। অবশেষে সে এলো আপনার ভাঙা ঘরের সামনে। বাড়ি আর তার নয়, জমিদার কেড়ে নিয়েছে। মারামারি সে করতে পারে, কিন্তু কি ফল? এই গাঁয়ে, শুধু এই গাঁয়ে কেন, সব জায়গাতেই তো এই হাল। স্টেশনে সে শুনেছে দুনিয়া, পৃথিবী শুদ্ধ এই অবস্থা। তবে তার কাছে এই গ্রামটিকেই সবচেয়ে নিষ্ঠুর স্থান বলে মনে হচ্ছে।
তাই আর ঘর নিয়ে হাঙ্গামা করতে তার ইচ্ছে নাই। আজ রাতটা সে শুয়ে থাকবে তার ভাঙা ঘরের দাওয়ায়। শেষ রাত্রি। তাতে গর্তের মধ্যে আছে যে গোখরোটা, সেটা যদি দেয় চুম খেয়ে তো খালাস, বাঁচে তো কাল সকালে উঠেই চলে যাবে। অন্ধকার সব, কিন্তু অন্ধকারের মধ্যেই ঘুরছে ফিরছে সে, অন্ধকারের মধ্যেও নজর চলছে বেশ। দাওয়ার কাছে এসেই সে চমকে উঠল। কে? কারা? হুম, তাই বটে, সেই নেড়ি কুত্তার বাচ্চার দল। আর সেই মেয়েটা। ফতুয়ার পকেট থেকে দেশলাইটা বার করে সে ফস করে একটা কাঠি জেলে ফেললে। ঠিক তাই, সঙ্গ ছাড়েনি। তাকে ছাড়বে না বলে এখানে এসে একপাশে শুয়ে আছে। রূঢ় ঝাঁকি দিয়ে কর্কশ কণ্ঠে সে ডাকলে, কিন্তু অদ্ভুত ঘুম, মরণ দশা ওদের, আধা মরণ ওদের হয়েই গিয়েছে, তাই ঘুমও ওদের মরণ ঘুম। না, হয়েই গিয়েছে এর মধ্যে। গোখরো কাজ শেষ করেছে? না, গা গরম, জ্বরের মতো জ্বলছে। সে আবার ঠেলা দিল। এই এই এবার তারা উঠল। ইস্কাপন একে একে হাতে ধরে ঝুলিয়ে এনে রাস্তায় একরকম আছড়ে ফেলে দিল। বউটাকে টেনে আনলে চুল ধরে। তার অঙ্গ স্পর্শ করতেও ইস্কাপনের মন বিদ্রোহী হয়ে উঠছিল। সকলকে টেনে বাইরে এনে রূঢ় স্বরে সে বললে, মরবি মরবি, গোখরো খরিস দেবে শেষ করে। বলে সে অন্ধকারের মধ্যেই সেই খোলসের টুকরোটা এনে তাদের গায়ে ফেলে দিয়ে বললে, এই দেখ। তারপর সে সেখান থেকে একরকম ছুটে চলে গেল। 10টার ট্রেনের টিকিটের ঘন্টা বাজছে। সে স্টেশনের পথে উঠল এসে থানায়। আপিসে এখনো লণ্ঠন জ্বলছে। দারোগাবাবু? এ ইস্কাপন? কিরে, এত রাত্রে? যাওয়ার সময় বলে যেতে বলেছিলেন তাই। আশ্চর্য হয়ে গেল দারোগা। কোথায় যাবি এত রাত্রে? আগে সে জানে না কোথায় যাবি। কোথায়? কাশী না গয়া না মক্কা না মদিনা? কোথায়? কাশী। আগে কাশী যাব আমি। কাশী? হ্যাঁ আগে, সন্ন্যাসী হব আমি। মেঘে খাবো, চুরি না চামারি না, কাজ না কম্ম না, বাবার নাম করব আর মেঘে খাবো। আমি কাশী চললাম এই 10টার ট্রেনে। দরদর করে তার চোখ দিয়ে জল পড়ছিল। দারোগা অবাক হয়ে গেল। কাশীতে এসে নামল সে। দারোগাকে যে কথা সে বলে এসেছিল সেই কথাই সে সমস্ত পথটা মনে মনে ভেবেছে আর নিজেকে শক্ত করেছে। সেই ভালো, সেই ভালো। হে বাবা বিশ্বনাথ, দয়া করো, কৃপা করো। সে জানে তার বাপের পরিচয় নাই। সে জানে সে চোর, সে পাপী। অনেক চোর পাপী আছে কাশীতে, অনেক। সেও একজন হবে। এদেশ থেকে পালাতে পেরেছে সে, সেই তার ভাগ্য। ভাগ্য ভালো। দিন 15 পরেই তাই ইস্কাপনের সঙ্গী জুটে গেল। কেমন করে জুটল, কেমন করে পরস্পরকে চিনলে সে জানে না। জীবজগতে যেমন অন্ধ জীব গায়ের গন্ধে আপনার জাতকে চিনতে পারে, তেমনি ভাবে চিনলে। তারাও ভিক্ষে করে, ভগবানের নাম করে ভিক্ষে চায়। ইস্কাপনও ভিক্ষে করে, ভাবে এই পুণ্য। ভিক্ষে করতে করতেই তার নজরে পড়ল, অসহায় একা লোক দেখলেই এরা দল বেঁধে সুযোগ বুঝে আক্রমণ করে। সে ঠিক জুটে গেল না, তাদের সঙ্গে মিলিত হবার উপক্রম করলে। আলাপ জমে উঠছিল। সেদিন হঠাৎ
একটা ঘটনা ঘটে গেল। পুজোর থালা হাতে পথে যাচ্ছিলেন একটি মহিলা। ধবধবে সাদা থান পরনে, মাথার চুলগুলি ছোট করে ছাঁটা, রাঙা টকটকে রং। ইস্কাপন অবাক হয়ে গেল। এ কি? এ যে তার গাঁয়ের সেই রাঙামা! তার বুকটা যেন ভরে উঠল। সে এগিয়ে গেল। মা একটা দোকানে একখানা 10 টাকার নোট ভাঙিয়ে নিলেন। ইস্কাপন তাঁকে গিয়ে প্রণাম করে বললে, রাঙামা? মহিলাটি অবাক হয়ে গেলেন। কে বাবা তুমি? রাঙামা নয়। তবু তাঁর কথা শুনে ইস্কাপনের বুক জুড়িয়ে গেল। হিন্দি বাত শুনে তার কদিন থেকে মন প্রাণ যেন হাঁপিয়ে উঠেছে। ইস্কাপন বললে, মাগো, দেশ থেকে চলে এসেছি, ভিক্ষে করে খাই। 2টি পেশাদ দেবেন মা আজ? কতদিন খাই নাই। মায়ের পেশাদ। সে সত্যই যেন বিগলিত হয়ে গিয়েছিল। এসো বাবা, এসো। হঠাৎ ইস্কাপনের নজরে পড়ল, পড়ন্ত দুপুরের নির্জনতার সুযোগ বুঝে ওরাও তার সঙ্গ নিয়েছে। 10 টাকার নোট ভাঙানো দেখেছে তারাও। তারা তাকে ইশারা করলে ইস্কাপন শঙ্কিত হয়ে উঠল। মা! কি বাবা? চলে যান আপনি পা চালিয়ে, নইলে বিপদ হবে। বিপদ? হ্যাঁ মা, চলুন পা চালিয়ে, লোক লেগেছে। তারা কিন্তু বুঝতে পারলে ইস্কাপনের অনিচ্ছা। ইস্কাপন বারবার ঘাড় নেড়ে নিষেধও করলে। তারাও তাকে শাসালে। ইস্কাপন ইঙ্গিতে জানিয়ে দিলে সেও তৈয়ার। তখন বিধবাটি বাড়ি ঢুকছেন। একজন এসে ইস্কাপনের মাথায় ধাঁ করে হাতের লাঠিটা বসিয়ে দিয়ে চলে গেল। ইস্কাপনের মাথাটা খানিকটা ফেটেও গেল। বিধবা চিৎকার করে উঠেছিলেন। ইস্কাপন তাকে নিষেধ করে দরজা বন্ধ করে দিতে বললে। বিধবা কিন্তু তাকে ভিতরে না নিয়ে দরজা কিছুতেই বন্ধ করলেন না। মাটি বড় ভালো মা। মাথায় বাঁধবার জন্যে কাপড়ের ফালি দিলেন। ইস্কাপনও তাঁর কাছে গোপন করলে না তার সঠিক পরিচয়। তবে এ কথাও সে বললে, তাঁকে সে সত্যিই তাদের গাঁয়ের রাঙামা ভেবেছিল। কোনো অন্যায় উদ্দেশ্য তার ছিল না। তবে ইস্কাপন হাসলে, বললে, মা, মানুষের কর্মফল এ তো যাবার নয়। মা তাকে খেতে দিলেন। অনেক যত্ন করে খেতে দিলেন। কাছে বসে জিজ্ঞাসা করতে লাগলেন কত কথা, ঠিক মায়ের মতো। অদ্ভুত একটা মায়ার রাজ্য সে যেন, অদ্ভুত। ইস্কাপন এমনটি কখনো দেখে নাই, ভাবে নাই। সে যেন কোথায় চলে যাচ্ছে, চোখে তার জল আসছে। মা তাকে জিজ্ঞাসা করছিলেন, কোন জেলা ঘর বাবা? কোন গ্রাম? কত বড় গ্রাম? কত লোকের বাস? কত ঘর ব্রাহ্মণ বাবা মানিক? তোমাদের ওখানে কায়স্থ আছে? গন্ধবণিক? দোকানদানি আছে? আছে? বড় ব্যবসাদার আছে? ধানের আড়তদার সব? ধান তোমাদের ওখানে কেমন হয় বাবা? বর্ষা কেমন হয়? বাদলা হয় ঘন ঘন? মায়ের চোখ দুটি স্বপ্নাতুর হয়ে উঠল। ইস্কাপনের চোখেও তার ছোঁয়াচ লাগে। তোমাদের গাঁয়ের কাছে নদী আছে বাবা? বড় দিঘি আছে? আহ, কতদিন দিঘির জলে স্নান করি নাই। দিঘিতে পদ্ম ফোটে। শালুক সব গাঁয়েই হয়। নীল শালুক আছে? কলমি শুশনি শাক হয় বাবা? মায়ের চোখের দৃষ্টির ছোঁয়াচে ইস্কাপনের চোখের সম্মুখে ভেসে উঠল ছবিগুলি। সে অবাক হয়ে গেল। মনে হলো এই মায়ের ঘোমটা খোলা মুখের মতো গাঁয়েরও যেন ঘোমটা খুলে গিয়েছে। মধ্যে মধ্যে প্রশ্ন ফুরিয়ে যায়। মা চুপ করে থাকেন উদাস হয়ে। আবার মনে আসে একটা প্রশ্ন, সেই প্রশ্ন করেন। তার পিছনে পিছনে আসে আবার এক ঝাঁক প্রশ্ন। তোমাদের ওখানে সজনের ডাঁটা হয়? নজনে আছে? পানের বরজ আছে?
কেয়ার গাছ আছে, খয়েরের সঙ্গে খায়, চমৎকার গন্ধ আছে। সাপ থাকে গোড়ায়, কেউটে আছে মাঠে, নদীর ধারে শামুক ভাঙা আছে, গাংশালিক আছে, বউ কথা কও পাখি আছে, চোখ গেল সব গাঁই আছে। কৃষ্ণ কোথারে পাখি, যাকে অনেকে বলে গেরেস্তের খোকা হোক, গায়ের রং হলুদ, মাথাটি কালো, ঠোঁটটি লালচে, আমরা বলি কৃষ্ণ কোথারে। ইস্কাপন উদাস হয়ে চেয়ে থাকে, খেতে খেতে উত্তর দেয়। মা বললেন, পাখিকে কৃষ্ণ কোথারে বলে কেন জানো? মা যশোদা গোপালের জন্যে কাঁদছিলেন আর হলুদ বাটছিলেন। বাটা হলুদ দিয়ে তিনি গড়লেন একটি পাখি। সেই পাখির মাথায় ঝরে পড়ল তাঁর চোখের জল। সেই জলের তাপে পুড়ে তার মাথার রং হয়ে গেল কালো। আর জলের সঙ্গে ছিল যে চোখের রক্ত, তাই লাগলো তার ঠোঁটে, ঠোঁটটি হলো লাল। পাখিকে তিনি ছেড়ে দিয়ে বললেন, ওরে পাখি, দেখে আয় আমার কৃষ্ণ কোথায়। সেই অবধি পাখি ফিরছে, কৃষ্ণ কোথারে, কৃষ্ণ কোথারে বলে। ইস্কাপনের চোখ দিয়েও এবার জল পড়তে লাগলো। হঠাৎ সে হাত গুটিয়ে নিয়ে বললে, আর খেতে পারবো না মা। দিন কয়েক পরে আবার ইস্কাপনকে দেখা গেল গ্রামে। তার সঙ্গে চৈতনের ছেলে কয়টি আর সেই বউটি। সে তাদের নিয়ে সরকার দিঘির ঘাটে বসে মুড়ি চিবোচ্ছিল। সে ফিরে এসেছে। এ গ্রাম ছেড়ে সে থাকতে পারেনি, পারবেও না। আর একাও তো বাস করা যায় না। পটলি মরে গিয়েছে, ও ওই ওদের নিয়েই ঘর পাতবে। একটু ডাঁটো হলেই খাটনিতে লাগিয়ে দেবে। দেশে খুবই অভাব, হোক অভাব, বাঁচতে তো হবে। মরে যাওয়া তো সোজা, বাঁচাই তো কঠিন। নিজেও বাঁচতে হবে, ওদেরও বাঁচাতে হবে, ডাঁটো করে তুলতে হবে। বউটাও সেরে উঠুক, সেরে উঠলে ফের একটা বিয়ে দিয়ে বিদেয় করে দেবে। আবার যদি তার মনে ধরে, তাকেই নিয়ে সে নিজেই ঘর বাঁধতে পারে। কি যে মতি হবে, সে ইস্কাপন নিজেই জানে না। তবে মতি হলে কোনো সংকোচ, কোনো দ্বিধা তার নাই। জল খেয়ে উঠে সে তার ছোট দলটিকে বললে, চল। তারা চলল।